সাধারণত আমি সোশ্যাল মিডিয়া লাইফে আসি না, তবে এই বিশেষ প্রয়োজনে আসতে হলো। কয়েকদিন আগে আমরা যখন, কয়েকদিন বললে ভুল হবে, কয়েক বছর আগে যখন মহামান্য হাইকোর্টে এই চাকরি বাতিল হয়েছিল, বিশেষ সূত্রে কিছু পরিচিত যারা আগে মাদ্রাসায় চাকরি করত, তাদের বিশেষ প্রয়োজনে তারা আবার এই স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে চাকরি পান। হঠাৎ কলকাতা হাইকোর্টে যে 22শে মে অর্ডার হওয়ার পর 2022 সালে তারা সম্ভবত আমাদের কাছে আবেদন করে যে এই ব্যাপারটা একটু আপনারা দেখুন দাদা, কলকাতা হাইকোর্টে আমাদের চাকরিগুলো কিভাবে বাতিল হলো, সুপ্রিম কোর্টে আপনাদের যদি কোনো যোগাযোগ বা আইনে কোনো উকিলের সঙ্গে পরামর্শ থাকে তো আমাদের কেসে সহযোগিতা করুন। এই মুহূর্ত অবস্থায় আমরা কয়েকজনকে বলতে পারেন, মুষ্টিমেয় 45-46 জনকে তাদেরকে উকিলের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থাপনা করে দিয়েছিলাম, এবং এই পরামর্শে প্রায় 2,500 থেকে 3,000 আরও অন্যভাবে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতেন, তারাও আইনের সাহায্যের জন্য মামলায় দ্বারস্থ হয়েছিল। এবং বহরমপুর স্কোয়ার ফিল্ডে একটি মিটিংও হয়েছিল, তারা নিয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে একটি মানুষ তার 17 বছর আগে তার চাকরি, আর এই চাকরি হয়তো ততদিন সময় 5 বছর, দুটো একসঙ্গে গুলি দেওয়া যায় না। তার আগের চাকরির যে তার পেনশন বলেন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডে যেসব বেনিফিটগুলো পাবে বা পিএফের টাকা, সেটা কি হতে পারে, সেটা তো হাইকোর্টের জাজমেন্টে কোনো জায়গায় ক্লিয়ার বলা হয়নি। অর্থাৎ গোটা সামগ্রিক বিচার করতে যে একটি মাইনর পকেটের স্পেসিফিকেশন যে কিছু সমস্যা রয়েছে, তাদের ব্যাপারে ক্লারিফিকেশন কি এই জাজমেন্টে কোনো যে মানে মূলত কলকাতা ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন ডাইরেকশন ছিল, সেখানে এই কথাগুলো ছিল না। লাস্টে যে 13টা কি 15টা পয়েন্টে ব্যাখ্যা আছে। আমি বলেছিলাম যে এই পয়েন্টটার উপরে স্পেসিফিককে সুপ্রিম কোর্টে যেতে পারে, যে ফিউচার যদি কোনো সার্ভিস করে থাকে তার ব্যাখ্যাটা কি দিতে পারে। ডিভিশন বেঞ্চে এই কথা কিন্তু কোনো জায়গা নেই। মূলত তাদের পরামর্শ তারা নিয়েছিল, তারা মামলায় ফলাফল আপনাদের যে 3/4/2025 মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তারা সুবিধাটা পেয়েছে। এখন আলোচনার ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে কলকাতা হাইকোর্টের রায়ের পর সোমা দাস কলকাতা হাইকোর্টের সুবিধা পেয়েছিল, সুপ্রিম কোর্টও তো পেয়েছে, এরা নতুন করে সুবিধা পেল। যদি বিচারপতি কোনো রাজনৈতিক ব্যাপারটা আমরা ছেড়েই দিলাম, যে কোনোভাবে এই সুবিধাটা কি করে পেল, অর্থাৎ লড়াই করে তারা তাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এখন আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের মতো লড়াই করুন, আমরা আমাদের প্রয়োজনে যদি দরকার হয় সাহায্য নেবেন। তো যদি আবার কোনো দিন আপনারা জিতে যেতে পারেন, তাহলে প্রশ্ন আসছে না, আপনারা নিজেদের মতো লড়াই করেছেন, নিজের মতো সর্বোচ্চ চেষ্টা করেছেন। অবশ্য তারা সব চেষ্টা করার পরও আপনারা ব্যর্থ হয়েছেন। পরবর্তীকালে যখন এসএসসির একটি আন্দোলন হয়, সেই আন্দোলনে আমার বিশেষ সূত্রে একজন শিক্ষক, যিনি আমার শিক্ষক, তিনি আমাকে একান্ত অনুরোধে, আমার সেদিন কলকাতা অন্য একটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড ছিলাম, শিডিউল ছিল, তারপরও তিনি আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। তো আমি একটি কথাই বলেছিলাম যে সবার আগে নিজেকে আত্মসমীক্ষা করা দরকার, যে আমরা এই মামলায় কেন হারলাম। এটা পৃথিবী, এবং আমরা এই কেসে, আপনি বলবেন মাদ্রাসায় শিক্ষকতা করেন, অমুক নেগেটিভ অনেক কথাই বলতে পারেন, আমার সেখানে সবচেয়ে সহানুভূতি হয়েছে যে, এবং আমি এই বিষয়ে সর্বত্র প্রতিবাদী, কারণ যে আপনাদের 26,000 চাকরি রিপ্লেসমেন্ট 26,000 পেতে পারেন, সরকার আপনাদেরকে রিহ্যাবিলিটেশন অন্য কিছু দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্নটা এই জায়গায়, আগামী দিন বিহারে যেমন ট্রেনে যাতায়াত করতে যে মানুষের ভয় হয় যে রিজার্ভেশন সিটেও কেউ অনধিকার প্রবেশ হয়ে যাবে, আজকে এসএসসি যে যোগ্যরা তারা চাকরি পেয়েও তাদের চাকরি চলে গেল। আগামী দিনে যুব সমাজ, বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে, আগামী দিনের ভবিষ্যতে যারা আসবে, তারা এই স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে আসবে না। কারণ এই নিশ্চয়তা এসএসসি দিতে পারেনি, এই নিশ্চয়তা 26,000 লোক দিতে পারেনি, এই নিশ্চয়তা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা প্রতিবাদ করতে পারেনি। এই মানবিকতা, এই জায়গা থেকে আমার প্রতিবাদ, যে চাকরি ফিরে পাওয়ার বড় কথা, আজকে যে যোগ্য ব্যক্তিকে কোর্টে ডিটারমিনেশন কেন করতে পারলো না, সেগ্রিগেশন করতে পারলো না, কারা দুর্নীতি করেছে, দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কেমনভাবে প্যানেল বাতিল হয়েছে, এগুলো অনেক জটিলতা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আগামী দিনে যে পরীক্ষা হবে, যে কোনো দিনে পরীক্ষা হবে, সেই পরীক্ষার সততা কতটা থাকবে, স্বচ্ছতা কতটা থাকবে, আবার 4 বছর বাদে প্যানেলটা আবার সরকার পরিবর্তনের সঙ্গে বাতিল হয়ে যাবে। এই ধরনের যদি গোলক ধাঁধার মতো সিস্টেম চলতে থাকে, এই ধরনের যদি অরাজকতা পদ্ধতি থেকে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থার নামে এক ধরনের প্রহসন। আমরা বিচার ব্যবস্থার উপরে সম্মান শ্রদ্ধা রেখেই আমি বলেছিলাম এই রায়কে আর একবার পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা উচিত। রিভিউ পিটিশন করার মানেটাই এটা নয় যে রিভিউ পিটিশন মানে আমি হেরে যাওয়া। হেরে যাওয়ার চেয়ে সবচেয়ে বড় কথা অন্যায়ের প্রতিবাদ করা। আমাদের দেশে যারা স্বাধীনতা প্রাণ দিয়েছে, তাদের পরিবার আজকে কেউ এমএলএ এমপি হয় না। তারা যদি ভাবতো যে আমার পরিবার প্রজন্ম কি পাবে, সে তাহলে তাদের ত্যাগটা আসতো না। প্রশ্নটা হচ্ছে যে আপনারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, কোনো ধরনের আপোষহীনভাবে লড়াই করে
চাকরি পেয়েছেন, মেধা দিয়ে পেয়েছেন, তাহলে এই ধরনের অন্যায়টাকে আপনাদের ওপরে সুপ্রিম কোর্ট জাজমেন্ট আপনার ফেভার আসেনি, এটা আপনি কেন সুপ্রিম কোর্টকে বলবেন না? কেন লড়াই করবেন না? সরকারের পলিসি সরকারের মধ্যে চলতে দেন, সরকার সরকারের মধ্যে চলবে, সরকারি সিস্টেম সরকারি। আমরা বলেছিলাম, এবং ছোট্ট জ্ঞান, আমার কোনো আইনত জ্ঞান নেই, তবু সামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে এই মামলাকে রিভিউ পিটিশন করা উচিত। আপনাদের বহু থেকে দাবি উঠেছিল যে এই বিচারপতি স্বাভাবিক যারা রিভিউ পিটিশন, সেই বিচারপতি অন্তর্ভুক্ত সময়ের মধ্যে রিভিউ পিটিশনটা 30 দিনের মধ্যে করতে হয়। 30 দিনের পরিবর্তকালে করলে সেটা ডিলে ম্যাটার হয়, সেটাও খণ্ডন করা যায়, তারপরে সেই মামলার কি ভবিষ্যৎ হয় সেটা আমরা যে বড় আইনজীবীরা ব্যাখ্যা করতে পারবে। তো এই বিচারপতি যদি 13 মে রিটায়ার না করতো, 23শে জুন করতো, তাহলে আপনারা কি করতেন? যাই হোক, আমরা সেই বিচারপতিকে সসম্মান রেখেই আপনারা বলেছিলেন, বিভিন্ন সংগঠন বলেছিলেন। সবচেয়ে কথা, আমার আজকের এই লাইভে আসার মূল প্রশ্নটা, যখন আমরা এই জায়গায় কিছু ছেলে মেয়েদের তাদের আবেদন, আমরা নিজেরা কোনো সংগঠন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারি না, যেহেতু আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছিলাম না, এবং আমাদের কিসের ইন্টারেস্ট? কিছু মানুষের সহযোগিতায়, তারা সহযোগিতা কামনা করেছিল, প্রার্থনা করেছিল লিখিতভাবে, তাদের আবেদনটাকে আমরা সুপ্রিম কোর্টে প্রডিউস করার সময় একটি আপনাদের যারা বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের যে অনভিজ্ঞতা এবং তাদের যে অদূরদর্শিতা পরিকল্পনায় আপনারা ডুবেছেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহান নেই। তারা সেই মুহূর্তে বলছে যে আপনাদের চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এগুলো নাথিং, এগুলো নেতিবাচক কথা দিয়ে কাউকে পরিবর্তন করতে পারেন না। সবচেয়ে বড় কথা, তারা সরকার যে রিভিউ পিটিশন করে ফেলেছে অলরেডি 23শে এপ্রিল স্টেট গভর্নমেন্ট রিভিউ পিটিশন করেছে, এই বিষয়টা ধোঁয়াশা রেখে আপনারা কিসে রিভিউ পিটিশনে ফাইল দেখতে বিকাশ ভবনে যাচ্ছেন? যারা এই তঞ্চকথা মিথ্যা কথার মধ্যে আপনারা সব সত্য কথা জেনে আপনারা পিটিশনার দিকে ভুল বুঝাচ্ছেন, অথবা আপনাদিকে সরকার ভুল বুঝাচ্ছে। কোনটা সত্য আপনারা আমার এই লাইফের ব্যাখ্যা আপনারা দেবেন। দ্বিতীয় কথা, সরকারের রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশন যে কেউ যে কোনো সময় করতে পারে, আপনারাও করতে পারেন, অন্য কেউ করতে পারে, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু এই কথাটা আপনারা বারবার বলেছেন, সরকার যাবে তারপর আমরা যাব। সরকার কেন করছে না? সরকারে এত বড় বড় প্রশাসন, এত বড় মন্ত্রী সন্ত্রী যন্ত্রী সব কিছু রয়েছে, বড় বড় সিংহগুলো রয়েছে, তারা যাচ্ছে না, আপনারা ছোট মানুষরা কেন যাচ্ছেন? আমার প্রশ্ন, তাহলে সরকার যে গিয়েছিল 29শে এপ্রিল যে রিভিউ পিটিশনটা করেছে, তার ব্যাখ্যাটা আপনারা আজকে দিন। কেন সরকার গিয়েছিল? সেই সরকারকে কেন আপনারা আটকাতে পারলেন না? আগামী সোমবারে আবার আপনারা রিভিউ পিটিশন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এখন প্রশ্ন আসবে যে এই রিভিউ পিটিশনটা রিভিউ নয়, এটা মিসলিনিয়াস অ্যাপিলের কাউন্টার এফিডেভিট, এটা আপনারা বলতে যাবেন, আবার লোককে ভুল বুঝাবেন। শুনে রাখেন, রিভিউ পিটিশন কখনোই মিসলিনিয়াস অ্যাপিলের উপর হয় না। রিভিউ পিটিশন হয় কোনো ফাইনাল জাজমেন্টের এগেনস্টে। রিভিউ মানে কি? রিভিউ এমনি নর্মাল, আপনার টিচার জানেন যে রিভিউ কখন হয়, ফাইনাল রেজাল্ট আসার পর তো রিভিউ হয়, বা স্কুটিনি যে করেন নর্মাল কোনো এক্সামিনেশন প্রসেসে। তো মিসলিনিয়াসের কি রিভিউ চাইছেন আপনি? মিসলিনিয়াস হলো ইন্টারলিকুটের অ্যাপ্লিকেশন করতে পারে, এখানে রিভিউ কি করে আসতে পারে? আচ্ছা, আমি ধরেই নিলাম এটা মধ্যশিক্ষা পর্ষদ করেছে, এখানে স্টেট গভর্নমেন্ট করেছে, বা ইত্যাদি। স্কুল সার্ভিস কমিশন তো যায়নি, এই গল্পটা শোনাবেন। আপনারা শুনে রাখেন, স্কুল সার্ভিস কমিশন রিভিউ করেনি। আপনারা বলবেন এখন না, স্কুল সার্ভিস কমিশন করেনি, আমরা ড্রাফটিং দেখবো, আমরা ড্রাফটিংয়ে কাটাছাটা করবো। আপনারা কেন আজকে নিজের চাকরির জন্য সুপ্রিম কোর্টের নিজস্ব উকিল দিয়ে কেন কোর্টকে বোঝাতে পারলেন না? এ দায়ভার কে নেবে? আপনাদের চাকরি হারিয়ে গেছে, এটা যেমন সবচেয়ে বেদনাদায়ক, আপনারা সেইভাবে লড়াই করতে পারেননি, কিন্তু তার চেয়েও বেদনাদায়ক আগামী দিনে যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তার নিশ্চয়তাটা আপনারা রাখতে পারছেন না। ব্যর্থতা আপনাদের, প্রতি মুহূর্তে আপনারা সব জায়গায় টার্নিং নিচ্ছেন। কিসের স্বার্থের জন্য এইসব কাজগুলো করেছেন? জবাব দিতে পারবেন? জবাব দেওয়ার আপনাদের কাছে নাই। আপনারা বলবেন স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশন করেনি। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, 24,199 এই ডায়েরি নম্বর সার্চ করুন, 24,24199 2025 ওয়েস্ট বেঙ্গল অফ স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গতকাল রাত 9:15 রিভিউ পিটিশন করেছে। এবার আপনি বলবেন এই রিভিউটা কি, কার রিভিউ পিটিশন? আচ্ছা, আমি ধরে নিলাম এই রিভিউ পিটিশন সরকারের নয়, কমিশনের নয়, আর কার রিভিউ চাইবেন? আরও নাম নেবেন, আপনারা নাম নেবেন। 23,149 এই রিভিউ পিটিশন কার? এরকম একাধিক রিভিউ পিটিশনের নাম আমি বলে দেবো, শুনবেন? শুনেন, মানুষকে সত্য কথা বলুন, তাহলে সুবিধা হবে। লড়াই করুন, নিশ্চয়ই হকের চাকরি আপনারা ইনশাল্লাহ, ঈশ্বর ভগবান আল্লাহ খ্রিস্টান যা কিছু বিশ্বাস করেন, আপনারা চাকরি পাবেন এবং ফিরে পাবেন। কোনো রকম নয়, সরকার বিরোধী কথা নয়, সরকারের পক্ষ নয়। সরকার আলাদা জিনিস, পার্টি আলাদা জিনিস, আপনার অধিকার আলাদা জিনিস, সবটাকে গুলিয়ে দেবেন না। নিশ্চয়ই সরকারের কোনো সিস্টেমের গাফলতির জন্য, এসএসসির গাফলতির জন্য আপনাদের ভবিষ্যৎ পুড়েছে। সুপ্রিম কোর্টকে ঠিক মতো আপনারা প্রডিউস করতে পারেননি, তাই আপনারা নিজেদের রায় পেতে পারেননি। নিশ্চয়ই রিভিউ পিটিশনে হেরে যেতে পারেন, অন্য কোনো পিটিশনে যেতে পারেন, এবং যদি সবচেয়ে বড় সব কিছু হয়ে যায়, ইতিহাসের পাতায় মীর মদন মোহনলালকে এখনও শহীদ হিসেবে গণ্য করা হয়, কারণ তারা এই মির্জাফরের সঙ্গে সহযোগিতা করেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আজকে আপনারা লড়াইয়ের জায়গা থেকে কেন সরে যাচ্ছেন? কেন এই যোগ্য চাকরিগুলোকে আপনারা ছিনিমিনি খেলছেন?
কেন করছেন? সরকার সরকারের মতো চলতে দেন, সরকার যা করবে তাতে আপনার কি বক্তব্য থাকতে পারে? বক্তব্য থাকবে কোর্টে, অবশ্য সরকারের সঙ্গে নেগোসিয়েশন থাকবে রাজপথে, বিভিন্ন রকম আইন প্রণয়নে। আবার কি দুদিন বাদে বলবেন যে যদি আমরা সরকারের সঙ্গে না থাকি তাহলে যে আগামী পরীক্ষাটা হবে সেই পরীক্ষার কোশ্চেনটাও হয়তো পেতে না পারি, আমরা যারা থাকবো আমাদেরকে প্রশ্ন পাই দেবে। এই সব ধরনের অকল্পনীয় অবাস্তবিক কল্পনা দিয়ে মানুষকে সাময়িক কিছুদিন ভুলিয়ে রাখা যায়। আমার ধারণা আপনারা যদি প্রকৃত যারা যোগ্য আছেন যদি লড়াই করেন তাহলে অনেক কিছু ফিরে পাবেন। আর একটা কথা আমি শেষ বলে বলছি, একটি প্রশ্ন গভীরভাবে আমি তুলছি, সেই প্রশ্নটা আপনারা ভেবে দেখবেন। যারা এই মামলাটি করেছিল সেটি মামলাটি হচ্ছে প্রথম যে মামলা হয়েছিল একজন প্যারা টিচার, সেই ভদ্র মহিলা তিনি পরীক্ষা বসার সুযোগ পাননি, যে কোনো কারণে তার বসার সুযোগের দাবি নিয়ে মামলা করেছে, ঠিক আছে। পরবর্তীকালে যে র্যাঙ্ক জাম্পে নিয়ে মামলা করেছিল তারা র্যাঙ্ক জাম্পে কোর্ট দেখেছিল, দেখার পরে তারা যোগ্যরা চাকরি পেয়েছে। আমার এখন প্রশ্ন হচ্ছে এই র্যাঙ্ক জাম্পের যে গল্প মামলা যারা করেছিলেন বা বিভিন্ন মার্কস কোশ্চেনে ভুলে মার্কসের জন্য মামলা করেছিলেন, যে সমস্ত আইনজীবীদের মাধ্যমে আপনারা মামলা করেছিলেন সেই সমস্ত আইনজীবীরা আপনার কোর্টকে সঠিকভাবে বোঝাতে পেরেছিলেন, তাই আপনারা হয়তো কোনো একটা কাউন্সিলিংয়ে, আমি কাউন্সিলিং নাম্বার আনছি না, কোনো একটা কাউন্সিলিংয়ে আপনারা চাকরি পেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে সেই চাকরি আপনাদের কোনো একটি আইনজীবী এনেছেন, যদি আপনার কোনো গুরু শিক্ষক ছোটোবেলায় পড়ে থাকে, বড়োবেলায় সে যদি আপনার শিক্ষকতা পড়ার স্তর বৃদ্ধি হয়, তিনি পড়াতে না পারেন, তা বলে কি সে আপনার শিক্ষক নয়? প্রাইমারি যদি আপনাকে কেউ পড়ে থাকে সেও শিক্ষক, ইউনিভার্সিটি যে পড়াচ্ছে তিনিও শিক্ষক। তাহলে প্রাইমারিতে যিনি আপনাকে চাকরিটা দিলেন সেই শিক্ষক কি করে বা সেই পদ্ধতি কি করে আপনাকে পরবর্তী স্তরে চাকরি বাতিল করে দিয়েছে? এখন এই জায়গাটা আমার একটা প্রশ্ন, কোর্ট কি সিঙ্গেল বেঞ্চ কি আপনাদেরকে কোনো কিছু তথ্য প্রমাণের ভিত্তি ছাড়াই আপনাদেরকে চাকরি দিয়েছিল? সেই জায়গাটা আজকে আমি জানতে চাইছি, কাদের দ্বারা চাকরি পেয়েছেন, কিভাবে কোর্ট দিয়েছে, কিভাবে এসএসসি দিয়েছে, সেই চাকরি কিভাবে বাতিল হতে পারে? আমার কথা হয়তো আপনারা বুঝতে পারলে বুঝতে পারবেন, না হলে আমার চিন্তা ভাবনার কাছে সহমত হবেন। এই সমস্ত বিষয় কাছে আমি জানতে চাইছি। আজও যারা বলেছিলেন যে রিভিউ পিটিশন সরকারের পরে করতে, আমরা এখনো পর্যন্ত রিভিউ পিটিশন করিনি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা আমাদের কাছে এসেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি সরকার কি করছে আমরা দেখলাম, সরকার অলরেডি রিভিউ করেছেন। আমার প্রশ্ন সেই সমস্ত নেতৃত্ব যারা আপনারা সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে সরকারকে পরিচালনা করছেন, এখন প্রশ্ন সরকার আপনাদেরকে পরিচালনা করছে না আপনারা সরকারকে পরিচালনা করছেন? এই সমস্ত নানা প্রশ্নের গোলক ধাঁধা থেকে আপনারা বেরিয়ে আসেন। নিজের চাকরি যদি যোগ্যতা দিয়ে পেয়েছেন, রক্ষাও আপনাকে নিজেকে দিয়ে করতে হবে। এটুকুই সকলের উদ্দেশ্যে আমার এটা বক্তব্য। যে কথাগুলো আপনারা কয়েকদিন ধরে বলেছেন সে কথাগুলো ফিরিয়ে দিতে পারবেন না। সময়, আমি ওই জন্যই বলেছিলাম সময় সত্য কথা বলবে, সব কিছু সময় দিয়ে মূল্যায়ন করবেন। আবেগ, অবাস্তব চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে কোনো মানুষকে কোনো আঘাত করবেন না। সকলকে ধন্যবাদ।